কিন্তু একটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা দেখেছি যে এখানে অনেকেই এই ঘটনার পরবর্তীতে ইসকনের মতো একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগঠনকে এটার দোষ চাপিয়ে দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য সারা পৃথিবীতে জনমত তৈরি করেছিল সেই সংগঠনের আজকে সেই সংগঠনকে একটা জঙ্গি তকমা দেওয়া হচ্ছে। এই ঘটনার পরে আমরা অবশ্যই একটা বার্তা পেলাম যে চিন্ময় দাসকে বহিষ্কার করা হয়েছে। এর আগে কিন্তু এটা সেভাবে প্রকাশিত হয় নাই বা অনেকে জানতো না, আমিও জানতাম না। তার অনুসারী যারা, তারা কিন্তু চিন্ময় দাসের ব্যক্তিগত অনুসারী নয়, ইসকন হিসেবেই তার অনুসারী। তো ইসকন কি তাদেরকেও ডিজোন করে কিনা? এই যে আজকে আপনারা সংবাদ সম্মেলন করেছেন, এখান থেকে আমি একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাইব। আহ, এই যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে, এবং এটা জানার পরে আপনারা বলছেন যে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখার জন্য। কি অভিযোগ ছিল চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, বিষয়টি যদি একটু বলতেন আমাদের। বিষয়টা যেটা ছিল যে কিছু শিশু অভিযোগ করেছিল যে তাদের সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন। তো কি ধরনের খারাপ ব্যবহার করেছেন সেটা আমাদেরকে ডিটেলস জানায়নি। তো সেই বিষয়গুলি ডিটেলস জানার জন্য আমরা মূলত তাকে সেই চিঠিটা দিয়েছিলাম। আপনারা জানেন ইসকন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সোসাইটি। আমরা আমাদের শিশুদের সুরক্ষার জন্য একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করি। যেমন আমাদের দেশের পার্সপেক্টিভে একটা ছোট বাচ্চাকে যদি আমরা কিস করি বা কুলে নেই, হাক করি, এটাকে কিন্তু আমরা চাইল্ড অ্যাবিউস বা এরকম কিছু বলি না। কিন্তু ইন্টারন্যাশনাল প্রিন্সিপালস অনুযায়ী আমাদের দেশের প্রেক্ষাপটে কোন একজন ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে কোন একজন ব্রহ্মচারী, আমাদের সোসাইটির পার্সপেক্টিভ থেকে বলছি, কোন একটা বাচ্চাকে হাক করতে পারে না, কিস করতে পারে না, এমনকি তার কোনো প্রাইভেট পার্টেও টাচ করার কোন রকমের অনুমোদন নেই। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা কিন্তু আমরা খতিয়ে দেখতে পারিনি। ওনাকে যেহেতু অভিযোগটা এসেছিল, তো সেটার জন্য আমরা সেই অভিযোগটা পাওয়ার সাথে সাথে ওনাকে আমরা চিঠি দিয়েছি, আমরা সেটা খতিয়ে দেখতে চাই। এবং সেই ক্ষেত্রে আমাদের যেটা নিয়ম আছে যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাবো সাথে সাথে তাকে সেই স্থান ত্যাগ করে অন্য একটা মন্দিরে বা অন্য জায়গা তাকে চলে যেতে হবে। আমরা উইদাউট এনি ইনফ্লুয়েন্স সেই বিষয়টা খতিয়ে দেখতে চাই। তো সেই ক্ষেত্রে তিনি আমাদেরকে সহযোগিতা করেননি, সেটা আমরা বাংলাদেশ ম্যানেজমেন্টকে জানিয়েছি। তো তারা তাকে সতর্কমূলক একটা চিঠি দিয়েছেন যে আপনি আহ, আমাদের যে চাইল্ড টিম আছে, চাইল্ড প্রোটেকশন টিম, তাদেরকে সহযোগিতা করুন। তারপরেও তিনি সহযোগিতা করেননি। এরপরের বার ওনাকে চূড়ান্ত সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যদি আপনি সেটা না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব। সেই ক্ষেত্রেও তিনি খুব একটা রেসপন্স করেননি। এরপরে তিনি উল্টো একটা লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছেন যে তিনি এই বিষয়টা, এই প্রসেসটা মানতে রাজি নন। তারপর আমরা সেই লিগ্যাল নোটিশের উত্তর দেই, এবং তারপরেও এই যে সেন্ট্রাল কমান্ড গুলি আছে আমাদের তরফ থেকে, সেগুলি তিনি মানতে নারাজ ছিলেন, এবং এর প্রেক্ষাপটে আমরা মূলত তাকে বহিষ্কার। জি, এবং আমি একই সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু রাখি এবং তারপরে দুই আলোচকের কাছে যাব। আপনি অবশ্যই জানেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল ইসলামের যে হত্যার ঘটনা, এটি আপনি নিশ্চয়ই জানেন এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। আসলে জি, কি হয়েছিল সেদিন, আপনার কি জানা আছে চট্টগ্রামে আসলে সেদিন কি হয়েছিল, এবং আসলে কারা সংঘর্ষ করলো, কারা সংঘাতে জড়ালো, কি হয়েছিল বিষয়টি আপনার কি জানা আছে, যদি একটু বলতেন। দেখুন আমি আপনাকে পরিষ্কার বলছি, ওখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কিভাবে ওনার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের গোয়েন্দা সংস্থা পরিষ্কারভাবে বলতে পারবে যে আসলে ওখানে কি হয়েছিল। কিন্তু একটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা দেখেছি যে এখানে অনেকেই এই ঘটনার পরবর্তীতে ইসকনের মতো একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগঠনকে এটার দোষ চাপিয়ে দিয়েছেন। এটা কিন্তু এখনো বেরিয়ে আসেনি যে অ্যাকচুয়ালি কারা এটা করেছিল। কিন্তু তার আগেই তাদের এই ট্যাগটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদেরকে একটা বিষয় আমি বলতে চাই, এবং অনেকে কেউ কেউ জঙ্গি সংগঠনও বলছেন। আমরা ইসকনের যে ইতিহাস সেটা অনেকেই জানি না, তাদের আদর্শগুলো জানি না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা ইস্যু আপনাকে শেয়ার করতে চাই। অনেকে যখন এটা বলছে, আমি ব্যক্তিগতভাবে সেই সমস্ত প্রসেশনের সাথে গিয়ে তাদের সাথে, অনেকের সাথে আমি কথা বলেছি যে আপনারা কেন এটা বলছেন। তো বলছে সামনে ওনারা বলছে তাই আমরাও বলছি। কোনো রিজন নাই, ওনারা জানে না আসলে কি বলছে। আমি ছোট্ট একটু শেয়ার করছি আপনাকে, জি। যেটা বাংলাদেশের সিংহভাগ মানুষ জানেন না। জর্জ হ্যারিসন, বিটলস তারকা, তাকে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনেন।
জর্জ হ্যারিসন কিভাবে ছিলেন সেটা বলছি। উনি 1971 সালে নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ার পার্কে পৃথিবীর প্রথম যে চ্যারিটেবল কনসার্টটি করেছিলেন তিনি জর্জ হ্যারিসন, এবং সেখান থেকে 2,50,000 মার্কিন ডলার আয় হয়েছিল। এই পুরোটাই তিনি ইউনিসেফ এর মাধ্যমে বাংলাদেশকে দিয়েছিলেন। বাংলাদেশের ওই সময় যে খারাপ অবস্থা ছিল, যে জেনোসাইড চলছিল সেই আত্মপীড়িত মানুষের জন্য, এবং তিনি বাংলাদেশের জন্য একটা গান গেয়েছিলেন, বাংলাদেশ, এটা আপনারা মনে হয় সবাই জানেন। তো সেই ব্যক্তি হচ্ছেন ইসকনের একজন সদস্য, এবং এই কনসার্টটি করার জন্য তাকে যিনি অনুপ্রাণিত করেছিলেন তিনি হচ্ছে ইসকনের ফাউন্ডার ছিল কাশী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি তার শিষ্য, এবং তার যে বাড়িটি আছে লন্ডনে, বাংলো বাড়িটি ছিল, সেটাও তিনি ইসকনকে দান করে দিয়েছেন। তো যে সংগঠন ওই সময়ে, যে সংগঠনের সদস্য ওই সময়ে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে কাছের বন্ধু হয়ে বিরাট অঙ্কের টাকা দিয়েছিল, এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য সারা পৃথিবীতে জনমত তৈরি করেছিল, সেই সংগঠনের আজকে সেই সংগঠনকে একটা জঙ্গি তকমা দেওয়া হচ্ছে, এবং সারা পৃথিবীতে এটা 158টা দেশে অপারেশন করছে, এবং খুবই নিন্দিত সংগঠন। এরকম কথা যারা বলছে সেটা অত্যন্ত দুঃখের। এটা একটা বিশ্ব নন্দিত সংগঠন, এবং ইউনিসেফ এবং ইউনেস্কোর পুরস্কার প্রাপ্ত একটি সংগঠন তাদের চ্যারিটেবল কাজের জন্য। আপনারা জানেন স্টিভ জব, আপনারা ওনার জীবনী এবং বক্তৃতা যদি জানেন, ইসকনের টেম্পলে যে সানডে ফিস্ট হয় সেখানে তিনি বহু দূর থেকে হেঁটে এসে সেখানে তিনি খাবার খেতেন, এবং এরপরে তিনি আফ্রিকান শিশুদের জন্য ইসকনের যে ফুড ফর লাইফ প্রোগ্রাম আছে সেখানে ডোনেশন করেছেন। এবং ইসকন হচ্ছে পৃথিবীতে এমন একটি সংগঠন যারা প্রতিদিন 2 লক্ষ প্লেট ফুড ফ্রিতে সারা পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে বিতরণ করে। তো সেই সংগঠনের নামে এরকম একটা বিষয় জুড়ে দেওয়া হয়েছে। আমি আর একটু আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশের এই যে বর্তমান অবস্থা আছে, এখানে একটা বিশেষ মহল বা কতিপয় কিছু মহল মিলে একটা ভুল জায়গাতে টার্গেট করে তারা কিন্তু একেবারে ছুটে চলেছে। আমি পরিষ্কারভাবে বলবো যে এই সংগঠনটি পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা প্রমিনেন্ট কান্ট্রিতে আছে, এবং সেই দেশের জনগণ, সেই দেশের গোয়েন্দা সংস্থা, সেই দেশের সরকার এই প্রতিষ্ঠানকে সাদরে গ্রহণ করে, এবং সেই সমস্ত দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও এদেশে মানে তাদের সেই প্রোগ্রামগুলোতে আসে। আপনারা যদি সার্চ করেন বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলোতে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। জি, তো সেই রকম একটি সংগঠন যারা বিশ্ব মানবতার জন্য, শান্তির জন্য, আধ্যাত্মিক প্রগতির জন্য কাজ করছে, তাদেরকে এরকম একটা ট্যাগ লাগিয়ে আজকে সারা পৃথিবীতে যে সমস্ত দেশে এই সোসাইটি আছে তারা কিন্তু খুব অবাক হয়ে ভাবছে যে এটা কি, এবং বাংলাদেশের ভাবমূর্তিকে আমরা বিশ্বের কাছে খুব খারাপ ভাবে তুলে ধরছি। জি, এই বিষয়টিতে কারণ এই আসবো। সোসাইটির যে ক্রেডিবিলিটি আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই জায়গাটা কিন্তু আমরা ভিন্ন খাতে প্রবাহিত করে আমাদের দেশকে অস্থির করার চেষ্টা করছি। জি, এই বিষয়টা তো আমি বলবো, আসবো ঋষিকেশ জি, গৌরাঙ্গ, আমি এই বিষয়টা জি, তো আসবো জি, আপনার কাছে আবার। আমাদের সাথে আরো দুজন অতিথি আছেন, জি, আমরা একটু তাদের সাথে আলোচনা করে আপনার কাছে জি, আবার জি, আসবো আমি জি, এই বিষয়টিতে। জি। আমি একটু মুকুল মোস্তাফিজ আপনার কাছে এই একই বিষয়ে আসলে যেতে চাই। আমি একটু যদি বলি, আজকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে ইসকনের পক্ষ থেকে, এবং সেখানে আমি জাস্ট 2টি লাইন যদি একটু বলি অথবা তথ্য, যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন, তিনি ইসকন থেকে বহিষ্কৃত, তার বক্তব্য কার্যক্রমের দায় ইসকনের নয়, এবং যেমনটি শ্রী ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলছিলেন, সবকিছু মিলিয়ে আপনি এই বিষয়টাতে আসলে কি বলবেন? এই ঘটনার পরে আমরা অবশ্যই একটা বার্তা পেলাম যে চিন্ময় দাসকে বহিষ্কার করা হয়েছে। এর আগে কিন্তু এটা সেভাবে প্রকাশিত হয় নাই, বা অনেকে জানতো না, আমিও জানতাম না। আমার প্রশ্ন হলো যে চিন্ময় দাস তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, তার অনুসারীরা। তো তার অনুসারীদেরকে কি এভাবে ডিজওন করা হয়েছে? যে তার অনুসারী যারা, তারা কিন্তু চিন্ময় দাসের ব্যক্তিগত অনুসারী নয়, ইসকন হিসেবেই তার অনুসারী। তো ইসকন কি তাদেরকেও ডিজওন করে কিনা, এটা হলো আমার আরেকটা একটা প্রশ্ন ওনার কাছে। জি, মুকুল মুস্তাফিজ, আমরা মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা নিশ্চয়ই আবার মুকুল মুস্তাফিজকে পাবো। আমি একটু তানভীর হোসেন আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটি মুকুল মুস্তাফিজের কাছে রেখেছিলাম, এবং যেমনটা শ্রী ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলছিলেন, আপনি এই বিষয়ে। অনেক রকম দাবি করছে।
জি। জি, তানভীর হোসেন। জি ধন্যবাদ। উনি সম্ভবত ফিরেছেন। আমরা কি মুকুল ভাইয়ের কথাটা শেষ করে নেব কিনা? আচ্ছা, মুকুল মোস্তাফিজ, আপনি জি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 জি, বলুন আমি প্লিজ। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে এটা আমারও জানার ব্যাপার, আসলে সবাই জানতেও চায় এই বিষয়টা। বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, বাংলাদেশের অস্তিত্বের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের জন্য যত আন্দোলন সংগ্রাম হয়েছে, এখানে বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম বর্ণ সব মানুষ এখানে মিলিতভাবে সংগ্রাম করেছে। আমরা গত এই জুলাই আগস্টে যেটা দেখলাম, বাংলাদেশে কিন্তু এমন কোন ধর্মের মানুষ নাই যিনি এই আন্দোলন বা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার নন। সবাই, হিন্দু ভাইরাও কিন্তু নেমে পড়েছেন, অনেকে শহীদ হয়েছেন, হিন্দু মানে সম্প্রদায়ের, খ্রিস্টান, সবাই এসেছেন। তো কেন হঠাৎ করে ইসকনের প্রতি সবার একটা বিতৃষ্ণা তৈরি হলো কেন? এটা আমার কাছে যেটা মনে হয় যে ইসকনের কিছু ব্যাপারে বাংলাদেশের মানুষ একটা অন্ধকারের মধ্যে আছে, যে জিনিসটা ইসকন আমার মনে হয় খোলাসা করতে পারে নাই। তার মধ্যে একটা আসলে ইসকন কি ধরনের সংগঠন, এই জিনিসটা মানুষ আসলে বুঝতেও পারছে না। আর এই ব্যাপারে মানুষের মনের মধ্যে অনেক সন্দেহ আছে যে ইসকন কি আদৌ শুধু চ্যারিটেবল, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তো এই বিষয়টা কখনো দেখবেন না যে আমরা এটা কেউ ক্লিয়ার করছে না, ইভেন ইসকনের লোকজনও এটার মধ্যে একটা জিনিস কেমন ব্যাপার আছে। তো আরেকটা ব্যাপার যেটা, তৃতীয় যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যে আমি ইসকনের যিনি আছেন তার কাছে আমি বলতে চাচ্ছি, এই যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো, আদালতে তোলা হলো, একটা প্রক্রিয়া আছে তো। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনা। এটা সত্য মিথ্যা, উনি দোষী নির্দোষ কোনো কিছুই না, ওনার বিরুদ্ধে যদি মামলা হয়, প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনাকে আনা হয়েছে, ওনাকে কোর্টে তোলা হয়েছে, জামিন চাওয়া হয়েছে, পরে প্রেসার দেওয়া হয়েছে কেন জামিন দেওয়া হবে না, অবশ্যই দিতে হবে। এখন এই যে এতগুলো ঘটনা ঘটলো, ঘটার পরে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের এই বিষয় নিয়ে খুবই টেনশন। ওনারা বলছেন যে বাংলাদেশে জি, মুকুল পুরা মোস্তাফিজ, আমি ঠিক এই বিষয়টা নিয়েই আপনার কাছে আবার আসবো, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু তানভীর হোসেনের কাছে যেতে চাই, আমাদের আসলে আর 3-4 মিনিট আছে, এরপর আমাকে একটা বিরতি নিতে হবে, এরপরে আমরা এই আলোচনাটাতে চলে আসব। তানভীর হোসেন, জি, আপনি যদি বলতেন আপনি কি বলতে জি চাচ্ছেন। জি। জি ধন্যবাদ। ধন্যবাদ মুকুল ভাই এবং গৌরাঙ্গদা, দুজনকেই ধন্যবাদ। সো যেহেতু আজকের বিষয়টা ইসকন নিয়ে কথা হচ্ছে, ইসকন একটা পপুলার সংগঠন। সারা বিশ্বের অনেকগুলো দেশে এর শাখা আছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন শাখা, মানে একটা দেশের মধ্যে অনেকগুলো শাখা আছে যারা সামাজিক সংগঠন নিয়ে কাজ করেন। তারা এগুলো জানেন, খোঁজ খবর রাখেন, সেটা বড় বিষয় না। বিষয় যেটা হলো যে যখন আমরা প্রভু চিন্ময় দাসকে নিয়ে কথা বলি, এখানে দুটো প্রসঙ্গ চলে আসলো। একটা যেটা হলো যে ইসকনের চাইল্ড সেফগার্ডিং পলিসি অনুযায়ী তাকে আপনারা নিষিদ্ধ করেছেন, কিন্তু সেটা চাইল্ড সেফগার্ডিং পলিসির যতটুকুনি, আমি নিজেও একজন এনজিও কর্মী, আমি যতটা বুঝি যে আপনারা যেই শিশুরা অভিযোগ করেছে তাদেরকে তৃতীয় কোনো নিরপেক্ষ কাউন্সিলরের কাছে আপনারা নিয়ে গেছেন কিনা, সেখানে তাদের কোনো মতামত নেওয়া হয়েছে কিনা, এবং চাইল্ড সেফগার্ডিং পলিসিতে অবশ্যই তাদেরকে সেই ধরনের সুরক্ষা প্রদান করতে হয়, সে বিষয়গুলো আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 2, চিন্ময় দাসকে গ্রেপ্তারের যে মেইন বিষয়টা সেটা হলো তিনি সনাতনী জাগরণী মঞ্চের নামের একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন, আজকে যেভাবে মুকুল ভাই এসেছেন নাগরিক কমিটি থেকে, ঠিক সেরকমই একটা সনাতনী জাগরণী মঞ্চ, ওরা 8 দফা একটা দাবি দিয়েছেন। এখন ইসকন কি সেই দাবির প্রতি ইসকনের সমর্থন কতখানি আছে, বা সেই দাবিকে কি আপনারা আসলে ডিজোন করছেন কিনা, বা সেই দাবিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? তাহলে প্রসঙ্গ তো দুটো, চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার অ্যাক্টিভিটির উপরে, আমি যদি ভুল না বুঝে থাকি আর কি। তার অ্যাক্টিভিটি গুলো ছিল বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তাদের উপরে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে উনি নোটিশ নিয়েছেন। এর মধ্যে একটা ছিল তাদের উপরে যে
নির্যাতন হয়েছে 5ই আগস্ট বা তারও আগে কিংবা তারও পরে এই সময়গুলোতে, এবং তিনি ঐতিহাসিকভাবে আমাদের যে শত্রু সম্পত্তি আইন সেটা নিয়েও উনি ওনার যে 8 দফা দাবি আছে সেই দাবিতে উনি কথা বলেছেন। এবং তিনি একটা ফাউন্ডেশন করার কথা বলেছেন। সেখানে অনেকগুলো ইন্টারেস্টিং দাবি আছে। আপনারা কি সেই দাবি সম্পর্কে আপনাদের ওপিনিয়নটা যদি আমাদেরকে একটু জানান তাহলে সম্ভবত আমাদের জন্য হেল্পফুল হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।